চিন্ময় দাসের বিরুদ্ধে অভিযোগ সত্য জানালেন উপদেষ্টা মাহফুজ। ব্যক্তির অপরাধের জন্য সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না সরকার। ওনার বিরুদ্ধে স্পষ্ট একটা অভিযোগ আছে। যেই মামলায় ওনাকে গ্রেপ্তার করা হয়েছে ওই অভিযোগেই ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, এটা খুবই স্পষ্ট। স্বৈরাচারের বিদায়ের পর এবার সবাইকে নিয়ে দেশ গড়ার পালা, বললেন তারেক। সতর্ক থেকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের। এ যেন বদলে যাওয়া এক বিমানবন্দর। উন্নত যাত্রী সেবার পাশাপাশি প্রবাসী লাউঞ্জে মিলছে স্বল্প মূল্যে খাবার, সন্তুষ্ট প্রবাসীরা। খাবারের মানও ভালো এবং অনেক সস্তায় এখানে ভালো মানের খাবার পাওয়া যায়। এখন আমরা অল্প কিছু সামথিং পয়সা পে করে প্রবাসী লাঞ্চে খেতে পারি, এটা আমাদের জন্য খুব আনন্দ। কুষ্টিয়ায় সারের তীব্র সংকট, বিপাকে জেলার হাজারো কৃষক। পঞ্চগড়ে আমন ফলনে চাষিদের গুনতে হচ্ছে বাড়তি অর্থ। ক্ষতিকর রাসায়নিক দিয়ে তৈরি হচ্ছে গুড়, প্রশাসনকে ম্যানেজ করে দিনের পর দিন চলছে কারখানা, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। এবং যুদ্ধবিরতি চুক্তির পরদিনই লেবাননে ইসরায়েলের হামলা, সন্দেহভাজন ব্যক্তিদের উপস্থিতির দোহায় চুক্তি লঙ্ঘনের অভিযোগ। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আলোচনা হয়নি, আর কোনো দল নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানান বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তবে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময়ের বিরুদ্ধে অভিযোগ সত্য বলে জানান আরেক উপদেষ্টা মাহফুজ আলম। এদিকে জানানো হয় সমন্বয়কদের উপর হামলার বিষয়টিও হালকাভাবে দেখছে না সরকার। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। সমসাময়িক বিষয় নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও উপদেষ্টা মাহফুজ আলম। সংবাদ সম্মেলনে সৈয়দা রিজওয়ানা হাসান তুলে ধরেন সম্প্রতি আজারবাইজানে হয়ে যাওয়া জলবায়ু সম্মেলনের প্রাপ্তি অপ্রাপ্তি। বাস্তবায়নযোগ্য সিদ্ধান্ত, প্রেসক্রিপটিভ ডিসিশন সেরকম কিছু আসেনি। এ সময় ইসকন নিষিদ্ধ করা হবে কিনা এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা জানান সরকারের পক্ষ থেকে এখনো আলোচনা হয়নি। কোন সংস্থা নিষিদ্ধ করার কোনো আলোচনা সরকারের মধ্যে হয়নি। দাবি অনেকই উঠতে পারে, দাবির সপক্ষে মানুষ অনেক কর্মসূচিও দিতে পারে। ব্যক্তির অপরাধের সাথে সংস্থার অপরাধকে আমরা জড়িয়ে ফেলছি না। উপদেষ্টা মাহফুজ আলম বলেন ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময়ের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়ে আমাদের অ্যাডভাইজারি কাউন্সিলের অনেকেই ইতিমধ্যে বলেছেন। ওনার বিরুদ্ধে স্পষ্ট একটা অভিযোগ আছে। যেই মামলায় ওনাকে গ্রেপ্তার করা হয়েছে ওই অভিযোগেই ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, এটা খুবই স্পষ্ট। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের উপরে হামলার বিষয়টি হালকাভাবে দেখছে না বলেও জানান সৈয়দা রিজওয়ানা। ক্যাবিনেটে রেজ করা হয়েছে, ফ্ল্যাগ করা হয়েছে এবং তাদের যে নিরাপত্তা প্রয়োজন এটাও আলোচিত হয়েছে, কিন্তু এটার ব্যাপারে বিস্তারিত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এটাকে সরকার একেবারেই হালকাভাবে দেখছে না। নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টারা জানান সংস্কার কার্যক্রম দৃশ্যমান হলেই নির্বাচন দেয়া হবে, তবে কোনো সময় বেঁধে দেয়া হবে না। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে আজও জেলায় জেলায় বিক্ষোভ করেছে ছাত্র জনতা। একই সঙ্গে দাবি তোলা হয় ইসকনকে নিষিদ্ধেরও। এ নিয়ে অন্তর্বর্তী সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানান আন্দোলনকারীরা। সহকর্মীদের তথ্য ছবিতে আপনপুর প্রতিবেদন। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। বৃহস্পতিবার সকালে আদালত প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ফজলুল হক অ্যাভিনিউ ও কাকলির মোড় ঘুরে আদালতের মূল ফটকের সামনে সমাবেশে মিলিত হয়। সরকারি বরিশাল কলেজ ও অমৃতলাল দে কলেজের শিক্ষার্থীরাও নগরীর সদর রোড সহ আশপাশের এলাকায় বিক্ষোভ মিছিল করে। অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশ করে বাম গণতান্ত্রিক জোট। আমাদের আইনজীবীর এই হত্যার বিচার যদি দ্রুত না হয়, আমরা তো যথারীতি ঘোষণা করে দিয়েছি আগামী রবিবার বরিশাল জেলা আইনজীবী সমিতিতে 12টা পর্যন্ত কর্মবিরতিতে থাকবো। ইসকন একটা নিষিদ্ধ সংগঠন, জঙ্গি সংগঠন। আমার আলিফ ভাইকে যেভাবে কুপিয়ে হত্যা করেছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সাম্প্রদায়িকতাকে ব্যবহার করে দেশে অস্থিতিশীল অবস্থা তৈরি করতে না পারে এবং বিদেশিদের অনুপ্রবেশের সুযোগ করতে না পারে, সে কারণেই আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ। সাইফুল হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। শহর ঘুরে প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশ ও মানববন্ধন করেন তারা।
এদিন সকালে শরীয়তপুর জেলার উত্তর বাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে শরীয়তপুর ওলামা পরিষদ। তারা সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের ফাঁসি ও ইসকনকে নিষিদ্ধের দাবি জানায়। আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও মানববন্ধন করে রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্যরা। বক্তব্য রাখেন সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজীব চাকমা সহ আরও অনেক আইনজীবী। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেন হেফাজত ইসলামের নেতাকর্মীরা। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। আইনজীবী হত্যা ইস্যুতে এখন পর্যন্ত সরকারের নেওয়া পদক্ষেপে সন্তোষ জানান হাইকোর্ট। বলেন, ইসকন নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার, এ নিয়ে আদালতের হস্তক্ষেপের দরকার নেই। আদালত বলেন, দেশের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়েই বসবাস করছে, সামনেও করবে। আরো জানাচ্ছেন সাবরিনা মজুমদার। গত ২৬ নভেম্বর চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মৃত্যুকে ঘিরে প্রতিবাদ বিক্ষোভ চলছে সারা দেশে। এই ঘটনা নিয়ে চিন্তিত দেশের সর্বোচ্চ আদালতও। তাই তো বুধবার হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকনের বিষয়ে সরকারের অবস্থান কি তা রাষ্ট্রপক্ষের কাছে জানতে চান দেশের সর্বোচ্চ আদালত। সেই সাথে এই হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থানও জানতে চাওয়া হয়। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। আলিফ হত্যার ঘটনায় ৩টি মামলা ও গ্রেফতার বিষয়েও আদালতকে অবহিত করা হয়। এ সময় ইসকন নিষিদ্ধ হবে কিনা সেটি সরকারের নীতিগত সিদ্ধান্ত বলে জানান আদালত। এ বিষয়ে আদালতের হস্তক্ষেপ করা ঠিক হবে না বলেও জানান উচ্চ আদালত। সবকিছুতে আসলে আমাদের আদালতকে যে আমরা ইনভলভ করে তাদের কাছ থেকে একটা আদেশ নেওয়ার চেষ্টা করি, এটা কিন্তু ঠিক নয়। আদালতও এই কথাই মনে করেছেন যে কিছু জিনিস বা বেশিরভাগ জিনিসই দেখা যায় যে সরকারের যেটি পলিসিগত ব্যাপার বা তাদের ইনভেস্টিগেশনের ব্যাপার, যেটাতে আদালতের কোনো এখতিয়ার নেই, সেটাতে তারা আসলে ইন্টারফেয়ার করতে চান না। তো উনিও এই একই কথাই বলেছেন যে যেহেতু সরকার এখন তাদের কাছে যে তথ্য দেওয়া হচ্ছে মনে হয়েছে যে যথেষ্ট পরিমাণেই যা করার প্রয়োজন সেই সঠিক পদক্ষেপগুলোই নিচ্ছে। তো ওনারা বলেছেন যে পরবর্তীতে যদি কখনো প্রয়োজন হয় তাহলে তারা আমাদেরকে সহায়তা করার জন্য, তদন্তে সহায়তা করার জন্য যা করা দরকার করবেন। এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে এক ব্রিফিংয়ে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে সমিতির সম্পাদক বলেন, এই হিন্দুত্ববাদী সংগঠনটি নিষিদ্ধ করা না হলে ভবিষ্যতে দেশ অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জোরালো দাবি জানাচ্ছে এবং সেই সাথে ইসকনকে নিষিদ্ধ করতেও জোরালো দাবি জানাচ্ছে। আইনজীবীদের সুরক্ষায় আইন তৈরির দাবিও জানায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। শুধু ইসকন নয়, জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে জামাত আমির বলেন, দেশ কিভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে নির্বাচনের দিকে আগাতে পারে ও জাতীয় ঐক্য কিভাবে ধরে রাখা যায় সেসব বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন তারা। আসন্ন রমজানকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা যেন কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সে বিষয়েও সতর্ক করেন তিনি। দলমতের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে সবাই যেন এক থাকতে পারে সে বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন জামাত আমির। আগামীতে রমজান মাস আসছে, এটাকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা যাতে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারেন এই সমস্ত বিষয়ে আমরা পরামর্শ করেছি। এর পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেক আলোচনা হয়েছে, দেশে সম্প্রতি ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তাদেরকে আমরা হ্যান্ডওভার দিয়েছি। আমরা চাই যে এই সংস্কারগুলো দ্রুত করা দরকার, এই সংস্কারগুলো করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া উচিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার পতন হলেও রয়েছে দেশ গড়ার চ্যালেঞ্জ। লালমনিরহাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থেকে তিনি কথা বলেন। তারেক রহমান আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক মানের টিম গঠন করা হবে। আবারও চালু করা হবে নতুন করে অনুষ্ঠান, খেলাধুলা সহ যুব উন্নয়নে জোর দেওয়ার কথাও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
করেছে এই দেশ থেকে। এখন সামনের দিনে হচ্ছে দেশ গড়ার পালা। আগামী দিনে আমাদের লক্ষ্য থাকবে, উদ্দেশ্য থাকবে, আমাদের পরিকল্পনা থাকবে, যে পরিকল্পনা আমরা নিয়েছি এই দেশের মাটি থেকে, এই দেশের সন্তানদের ভেতর থেকে আমরা ভালো খেলোয়াড় বের করে নিয়ে আসব। তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে ট্রেনিং দিব, তাদেরকে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার চেষ্টা করব। ভারতীয় গণমাধ্যমগুলোতে ইসকন নিয়ে একটি প্রশ্নই তোলা উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐক্য ধরে রাখতে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। আর নিজেদের ক্ষমতা দীর্ঘ করতে আওয়ামী লীগ যেভাবে ইতিহাসকে বিকৃত করে নিজেদের উপযোগী বয়ান তৈরি করেছিল, তা থেকে বের হয়ে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে জাতির সামনে। সাইফুল রিপনের প্রতিবেদন। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র পুনর্গঠনের লেখক শিল্পীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় কবিতা পরিষদ। এত বড় আত্মত্যাগ যদি আমাদেরকে নতুন করে জাগরিত না করে, তাহলে আমাদের দেশের সামনে খুব বেশি আলো দেখা যাবে না। রাজনৈতিক নেতারা হুঁশিয়ার করেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পাল্টা অভ্যুত্থান চেষ্টার আলামত দেখা যাচ্ছে চারপাশে। সাইফুল ইসলাম আলিফের বর্বর হত্যাকাণ্ডের পরে চট্টগ্রামের লক্ষ লক্ষ মানুষ যে অসাধারণ সংযম দেখিয়েছে, যেটা একটা উস্কানি ছিল, একটা ধর্মের নামে, সম্প্রদায়ের নামে একটা ধর্মীয় দাঙ্গা বাঁধানোর জন্য, একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য, যেখানে অনেকে অপেক্ষা করছিল যে এর মধ্য দিয়ে প্রতি অভ্যুত্থানের একটা তৎপরতা জারি রাখা যায় কিনা। চট্টগ্রামের লক্ষ লক্ষ মানুষ ধৈর্য, সংবেদনশীলতা, তারা সহনশীলতা এবং সমমর্মিতা সম্প্রীতির মধ্য দিয়ে নতুন একটা উদাহরণ কিন্তু আমরা তৈরি করেছি। সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, সব সংস্কার শেষ করে যারা নির্বাচন চায় তাদের জনগণের উপর আস্থা নেই। অভ্যুত্থানের অর্জনকে এগিয়ে নিতে না পারলে বিপদগামী হওয়ার শঙ্কাও জানান তিনি। সংস্কার শেষ না করে আমরা যাব না, এবং জাতির জন্য এটাই হলো শেষ সুযোগ। সবকিছু সংস্কার করে পরিষ্কার করে ফেলতে হবে। যারা এই কথা বলে, বিনয়ের সঙ্গে আমি বলতে চাই, তারা জনতার শক্তির উপরে ইমানদার নয়, বিশ্বাস রাখতে পারে না। আমি যদি ফ্যাসিস্ট স্বৈরাচারী ব্যবস্থা পরিবর্তন করে প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা চালু করি, 10 বছর পরে দেশ দুনিয়ার বদল হলে নতুন সংস্কার লাগবে না? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পরাজিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা দেশকে ভয়ানক পরিস্থিতির দিকে নেয়ার চেষ্টা করছে। বর্তমান প্রেক্ষিতে গণতান্ত্রিক বাংলাদেশ গড়া একটি জটিল কাজ হলেও এ কাজটি এগিয়ে নেয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। ভারতবর্ষের মিডিয়ার বিষয়গুলো দেখতে পাই, কাল রাতেই আমাকে কয়েকজন ফোন দিয়েছেন। তাদের একটাই মাত্র লক্ষ্য, প্রশ্ন যে ইসকনের ব্যাপারে আপনারা কি করছেন। এই প্রশ্নটা অত্যন্ত একেবারেই আপনার উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায়। সে অবস্থা নিয়ে প্রথমবার ফেল করেছে, এখন আবার নতুন করে আবার সেই অবস্থা তৈরি করতে চায়। এটা আমাদেরকে সজাগ থাকতে হবে। 53 বছরেও ক্ষমতা হস্তান্তরের একটি শান্তিপূর্ণ ব্যবস্থা তৈরি করতে না পারা জাতির জন্য দুর্ভাগ্য উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ঐক্য অটুট রেখে কিছুটা হলেও সামনে এগিয়ে যেতে হবে, নইলে ফ্যাসিস্টরা আবার ফিরে আসার সুযোগ পাবে বলেও হুঁশিয়ার করেন তিনি। ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, ফ্যাসিবাদ যে কোনো সময় আবার ফিরে আসতে পারে, কারণ আমরা সেই রাস্তা যেন তৈরি করে না দিই। আজকে আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি যে কাজগুলোর মধ্যে দিয়ে কিন্তু ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। সাধারণ মানুষ যেন একটু ভালো থাকে সে ব্যবস্থা নিশ্চিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া জরুরি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেজন্য অন্তত এইটুকু বলতে পারে, হ্যাঁ আগের চেয়ে আমি একটু ভালো আছি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। এ যেন বদলে যাওয়া এক চিত্র। শাহজালাল বিমানবন্দরের প্রবাসী লাউঞ্জে মিলছে 15 থেকে 50 টাকায় মানসম্মত খাবার। পাশাপাশি যাত্রীদের পরিবারের সদস্যদের জন্য করা হয়েছে ওয়েটিং লাউঞ্জ। স্বল্প সময়ে লাগেজ পাওয়া সহ শাহজালালের যাত্রী সেবায় সন্তুষ্ট প্রবাসীরা। ইশাদ সোহেলের ক্যামেরায় আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। মাত্র 15 টাকায় খাবার, অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। রেমিটেন্স যোদ্ধাদের সম্মান জানাতে বিমানবন্দরে নেওয়া হয় এমন উদ্যোগ।
দেশের মাটিতে পৌঁছানোর পর প্রবাসীদের দীর্ঘদিন ধরে অবহেলিত থাকার বিষয়টি নজরে আসে অন্তর্বর্তী সরকারের। এরই অংশ হিসেবে শাহজালাল বিমানবন্দরে নির্মাণ করা হয় বিশেষ লাউঞ্জ। এখানে মিলছে নামমাত্র মূল্যে মানসম্মত খাবার। খাবারের মানও ভালো এবং অনেক সস্তায় এখানে ভালো মানের খাবার পাওয়া যায়। খুবই ভালো লাগছে এখানে আসার পরে। আমি এয়ারপোর্টে এসে এটা আমি প্রথমে খুঁজছি যে প্রবাসী লাউঞ্জটা কোথায়। তো অল্প টাকায় যদি কিছু হয়, যারা প্রবাসে যাচ্ছে ওদের কাছে টাকাও থাকে কম, তো এখান থেকে মানে সীমিত আকারে কিছু খেতে পারতেছে। এখন আমরা অল্প কিছু সামথিং পয়সা পে করে প্রবাসী লাঞ্চে খেতে পারি, এটা আমাদের জন্য খুব আনন্দদায়ক। মাত্র কয়েকদিনের ব্যবধানে তৈরি এই প্রবাসী লঞ্চ পেয়ে প্রবাসীরা যেন তাদের পরিচয় ফিরে পেয়েছে। প্রবাসী লাউঞ্জের পাশাপাশি যাত্রীদের পরিবারের কথা চিন্তায় টার্মিনালের বাহিরে করা হয়েছে ওয়েটিং লাউঞ্জ। এখানে রয়েছে বাচ্চাদের জন্য কিডস প্লেয়িং জোন। এতে আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না বিমানবন্দরে আসা যাত্রীদের পরিবারের সদস্যদের। আমি গত মাসে একবার আসছি, বাইরে দাঁড়ায় থাকতে হয়েছে আমার প্রায় 2-3 ঘন্টা। এখন ধন্যবাদ সরকারকে এই নতুন সুযোগটা করে দেওয়ার জন্য। 4-5 জন লোক আসে, সবাই বসে খাড়ায় থাকতে হয় এয়ারপোর্টের উপরে, অনেক যায় নিঃস্বাধীন সবাই বসে রয়েছে একসাথে। এখন সরকার যেটা করছে, বাচ্চাদের জন্য খেলা, ওয়াশরুম, বসার জায়গা এবং কি যাত্রীরা বিশ্রামের জায়গাও নিতে পারছে। আগে সাইডে জুড়ে থাকুন লাগতো, এখন থাকা লাগে না। এখন মোটামুটি ইনশাল্লাহ এই সরকারই মোটামুটি কাজ মোটামুটি সুন্দর করছে। এছাড়া লাগেজ কেটে পণ্য চুরি যাওয়া, দেরিতে লাগেজ পাওয়া কিংবা প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার, এসব ছিল নিত্যদিনের অভিযোগ। এসব সমস্যা মেটাতেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এখানে আসার পরে কিছু মানুষের মানে বিহেভ এত বাজে ছিল, এটা খুব দুঃখজনক। আগের চেয়ে তো এখন তো ডক্টর ইউনূস স্যার আসার পরে প্রত্যেকটা জায়গায় একদম স্ট্রিক্টলি হয়ে গেছে। প্রত্যেকটা জায়গায় খুব ভালো ব্যবহার করে এবং আপনার প্রত্যেকটা জায়গায় প্রবাসীদেরকে সম্মান করা হচ্ছে। গতবার যখন আসছিলাম তো তখন দেখছিলাম যে প্রায় অলমোস্ট 2 to 3 hours আই হ্যাভ টু ওয়েটিং ফর দ্য লাগেজ। আমি মনে করি নতুন টার্মিনালের মতো মনে করি যে এটাই নতুন টার্মিনাল। অন্তর্বর্তী সরকারের চাওয়াতে প্রবাসীদের জন্য এই বিশেষ ব্যবস্থা বলে জানান বেবিচক চেয়ারম্যান। আমাদের প্রধান উপদেষ্টা একটা ছিল যে আমাদের যাত্রী প্যাসেঞ্জার যারা আছে তাদেরকে যেন আমরা সর্বোচ্চ সম্মান করতে পারি, সাহায্য সহযোগিতা করতে পারি, তাদেরকে যেন আমরা রেমিটেন্স যোদ্ধা বেসিক করে তাদেরকে যেন আমরা ভালোভাবে সব কিছু সাপোর্ট দিতে পারি। এখন গেলে আপনি দেখবেন যাত্রী সাধারণ ভিতরে বড় জায়গা করে দেওয়া আছে, এয়ার কন্ডিশন কম্পার্টমেন্ট করা আছে, অত্যাধুনিক ফুড দেওয়া আছে, কম পয়সায় ভালো খাবার দেওয়া হচ্ছে, তারপরে বাথরুমগুলো অত্যাধুনিক করে দেওয়া আছে। সবাই খুব আনন্দিত, যাত্রীরা বসে আছে ওখানে, রেস্ট নিচ্ছে, ঘুমাচ্ছে, যে ব্যাগ লাগেজ নিয়ে কোনো টেনশন, নিরাপত্তার কোনো সমস্যা নেই। বাইরে নিরাপত্তা গার্ড দেওয়া আছে যাতে ওনাদের কোনো জিনিসপত্র খোয়া না যায়। হাজার কোটি টাকার প্রকল্প নয়, সরকারের ইতিবাচক মনোভাবই স্বস্তি এনে দিয়েছে প্রবাসীদের। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে জেকে বসতে শুরু করেছে শীত। ঘন কুয়াশার সাথে বইছে হিমেল হাওয়া। এদিকে উপকূলীয় জেলা সাতক্ষীরাতেও শীতের প্রভাব পড়তে শুরু করেছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান এবং শরীফুল্লাহ কায়সার সুমন। শুরুতেই যাব তারেকের কাছে। তারেক, শীতে জনজীবনে কি পরিবর্তন দেখছেন জানাবেন এবং কেমন আছেন খেটে খাওয়া মানুষগুলো সেটাও জানাবেন। ইসরাত, আপনি যেমনটি বলছিলেন, বেশ কিছুদিন ধরেই কিন্তু চাঁপাইনবাবগঞ্জে শীতের আমেজ তৈরি হয়েছে এবং সকাল এবং সন্ধ্যাতে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে এবং চারিদিক কিন্তু কুয়াশায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে। আমরা গতকাল রাত্রে এবং আজকে সকালেও কিন্তু সূর্য উঠেছে, সূর্য ওঠার পরপরই কিন্তু কুয়াশার ঘন ঘটা কেটে গেছে এবং প্রতি সকাল এবং সন্ধ্যায় 15 ডিগ্রি তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু উঠানামা করছে। তবে আপনাকে বলে রাখি, কিছু শীতকালীন যে শাকসবজি আছে, সেই শীতকালীন শাকসবজি কিন্তু এই শীতের কুয়াশায় নষ্ট হওয়ার উপক্রম হয়েছে বলে আমাদেরকে কৃষকরা জানিয়েছেন। এবং খেটে খাওয়া যে নিম্ন আয়ের মানুষ আছে তারাও কিন্তু সকাল সন্ধ্যা কিন্তু তাদের যে শীতের যে কাপড়, সেই শীতের কাপড় জড়িয়ে কিন্তু তারা ঘর থেকে বের হচ্ছে। কিন্তু আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে যে চাঁপাইনবাবগঞ্জে যে হিমেল শীতল হাওয়া কিন্তু বইতে শুরু করেছে। এই যত দিন গড়াবে ততদিন কিন্তু এই হিমেল শীতল হাওয়া আরো বাড়বে বলে আমাদেরকে স্থানীয় এবং আবহাওয়া অফিস সূত্রে আমরা জানতে পেরেছি।
যে ইসরাত, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চাঁপাইনবাবগঞ্জের শান্তি মোড় এলাকায়। এই শান্তি মোড় এলাকায় কিন্তু আমরা এসে যে বিষয়টি দেখতে পেয়েছি যে স্থানীয় দোকানদার, রিক্সা চালক এবং নিম্ন আয়ের যারা খেটে খাওয়া মানুষ আছে তারা কিন্তু শীতের পোশাক পরে আসছেন এবং তারা কিন্তু ঠান্ডায় কিন্তু জবুথবু অবস্থায় তাদের কিন্তু পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইসরাত, আমরা এই মুহূর্তে যেতে চাই সাতক্ষীরায়, সেখানে অপেক্ষা করছেন শরীফুল্লাহ কায়সার সুমন, তার কাছ থেকে আমরা জানবো বিস্তারিত। যে সুমন, আপনি আমাদেরকে জানাবেন সাতক্ষীরার শীতের পরিবেশ আপনি কেমন দেখছেন? তারেক, সাতক্ষীরাতেও কিন্তু চাঁপাইনবাবগঞ্জের মতো একইভাবে শীত পড়তে শুরু করেছে। শীতের তীব্রতাও একটু একটু করেও কিন্তু বাড়ছে। এই যে মাঝ অগ্রহায়ণে, বিশেষ করে হেমন্তের এই পর্যায়ে এসে শীতের যে দেখা দিয়েছে সেটি কিন্তু সাধারণ মানুষকে বেশ অনেকটাই কষ্ট দিচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে সাতক্ষীরার অর্ধলক্ষাধিক মানুষ যারা পানিবন্দী রয়েছে ৮ মাস থেকে ৯ মাস ধরে, এই মানুষরা কিন্তু আপনার জলাবদ্ধতার কবলে পড়ে এমনিতেই অনেক কষ্টের মধ্যে দিনাতিপাত করছিল। তার সাথেই এই শীত তাদেরকে অনেকটা কাবু করে তুলবে। আর নিম্ন আয়ের মানুষের কথা যদি বলি, তাদের এই শীতের রাত আসলে অনেকটা কষ্টের রাতে রূপান্তরিত হচ্ছে। এই রকম সময়ে আমরা দেখেছি যে দেশের সরকারি এবং বেসরকারি পর্যায়ে ত্রাণ সহায়তা বা শীত বস্ত্র সহায়তা দিতে আমরা দেখেছি। তো আমরা এখন একজন সমাজকর্মীকে যুক্ত করছি যে আপনারা এখন কি ধরনের উদ্যোগ নিচ্ছেন আর আসলে কি করা দরকার? শীতের আবহাওয়া শুরু হয়ে গিয়েছে, আর এই ঠান্ডায় আসলে যেটা আমরা সব থেকে দেখি সেটা হচ্ছে সাধারণ মানুষ, দিনমজুর মানে খেটে খাওয়া মানুষের যে কষ্ট, আসলে সেটা অনেক বেশি কষ্ট। বিশেষ করে বস্ত্র কষ্টটা অনেক বেশি। আমাদের সাতক্ষীরা জেলার যে উপজেলাগুলো এখনও জলবদ্ধ হয়ে আছে সেখানকার মানুষরা অনেক কষ্টে আছে। এবং আমার যেটা চাওয়া থাকবে যে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের সবার উদ্যোগ থাকবে যে শীত বস্ত্রটা এই শীতের মৌসুমের মধ্যেই যেন সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়, যাতে করে তারা যেন এই কষ্টর দুর্ভোগ থেকে একটু হলেও স্বস্তি পায়। আমরা যেমনটি শুনছিলাম যে এই শীতের বস্ত্রটি দেওয়ার প্রবণতা আমরা দেখি যে শীত ঋতুর মাঝামাঝি পর্যায়ে বা মাঘ মাসে, কিন্তু এটি যদি অগ্রহায়ণের মধ্যে দেয়া যেতে যায় তাহলে আসলে মানুষের অনেকটাই উপকার হবে। এই জলাবদ্ধ এবং মানুষের অর্থনৈতিকভাবে সাতক্ষীরায় যে ক্ষতিগ্রস্ত অর্ধলক্ষাধিক মানুষ রয়েছে তাদের সহায়তায় যদি এই মুহূর্তে সরকারি বেসরকারি পর্যায় থেকে পাশে দাঁড়ানো যায় তাহলে নিশ্চয়ই এই শীতার্ত মানুষরা উপকৃত হবে। এই ছিল সাতক্ষীরায় শীতের যে অবস্থা তার সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে ইশরাতের কাছে। ইশরাত, ধন্যবাদ আপনাদেরকে। চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরা থেকে জনজীবনে শীতের প্রভাব নিয়ে বলছিলেন সহকর্মী তারেক রহমান এবং শরীফুল্লাহ কায়সার সুমন। যশোরের গদখালি ফুলবাগানের অপরূপ দৃশ্য নিয়ে প্রতিবেদন থাকছে খবরের পরবর্তী অংশে। শীত আসলেই কদর বাড়ে খেজুরের গুড়ের। এর সুযোগ লুফে নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। গুড়ে খেজুরের রস না দিয়ে মেশানো হচ্ছে ক্ষতিকর কেমিক্যাল। একাধিকবার অভিযান পরিচালনা করেও বন্ধ করা যায়নি ভেজাল গুড় তৈরির এইসব কারখানা। সহকর্মী দেওয়ান ইমনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। নামে খেজুরের গুড় হলো এতে নেই কোনো খেজুরের রস, দেয়া হচ্ছে কৃত্রিম রং আর ক্ষতিকর কেমিক্যাল। একসময় ভেজাল গুড়ের প্রধান কেন্দ্র ছিল সাভারের এই নামাবাজার এলাকা। প্রশাসনের বারবার অভিযানও বন্ধ হয়নি এই কারবার। এক জায়গায় বন্ধ হলে নতুন করে শুরু হয় আরেক জায়গায়। উপজেলা প্রশাসন, ভোক্তা অধিদপ্তর, বিএসটিআই ও র্যাব একাধিক অভিযান চালিয়েছে।
মালামাল ধ্বংস, জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও দুর্নীতিবাজ ব্যবসায়ীরা রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বর্তমানে কারখানাটি সরিয়ে নিয়ে ভেজালের কর্মযজ্ঞ শুরু হয়েছে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের ফুটনগর এলাকায়। রাত বাড়ার সাথে সাথে ব্যস্ততা বাড়ে এই ভেজাল গুড়ের কারখানায়। এখানেও তৈরি হচ্ছে ভেজাল গুড়, যা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এটার মধ্যে কি খেজুরের রস আছে? জি না। কি দিয়ে বানানো হয়েছে এটা? ওই এলসি গুড় কাটা, ওটা হচ্ছে জাল করলে তখন নামাই দিলে এরকম হয়ে যায়। মহাজনরা ইন্ডিয়ার থেকে এই চিনি গুড়গুলা কিনে আনে, এগুলা চুলার উপরে দেই। চুলার উপরে দেয়া ধরেন জ্বালানোর পরে গুড়টা নরম হয়ে যায়। গুড়টা নরম হওয়ার পরে গুড়টা নামানোর পরে মনে করেন ফুড পান কালার আছে, ওই ফুড পান কালার দিয়া মানে গুড়ের কালার করা হয়। স্থানীয়দের দাবি, কারখানার মালিকরা প্রশাসন ও কর্মকর্তাদের ম্যানেজ করে এই অবৈধ কার্যক্রম চালাচ্ছেন। ভেজাল চিনি আছে, চিনি ছাড়া তো পাওয়া যায় না। এই ভেজাল হ্যাঁ কম বেশি সবটাই আছে। আর বইলে চিনি আছে, এইগুলি নেয় আমরা চিনি আছে তা বইলেই দিই, আমরা না করি না। এ নিয়ে এখনো অভিযোগ না পাওয়ার দাবি স্থানীয় প্রশাসনের। যে অবৈধ গুড় কারখানার যে বিষয়টি বললেন, এটি অবশ্যই আমাদের নোটিফিকেশন আসলে আমরা এটির বিরুদ্ধে অতীতে যেরকম মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে এখনো মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। ভেজাল গুড়ের কারখানায় অভিযান ও জরিমানা ছাড়াও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশের ফুলের রাজধানী যশোরের গদখালিতে চলছে ফুল চাষের শেষ মুহূর্তের প্রস্তুতি। সারা বছর ফুলের চাহিদা থাকলেও মৌসুমি মাস হিসেবে খ্যাত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, এ সময় উচ্ছ্বাস ও উদ্দীপনায় ব্যস্ত সময় পার করেন ফুল চাষি ও ব্যবসায়ীরা। সহকর্মী সালেউদ্দিন সাগরের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সারি সারি ফুল আর ফুলে ফুলে মৌমাছি, ছড়াচ্ছে সৌরভ। এমনই অপরূপ সেজে উঠছে যশোরের ফুল বাগানগুলো। এবার অতিবৃষ্টির কারণে ফুল চাষে পিছিয়ে পড়েন চাষিরা। ক্ষতির মুখে পড়েও আশায় বুক বাঁধেন। মৌসুমের কাছাকাছি এসে রোপণ করেন দ্রুত ফুল আসে এমন গাছ। এবছর বৃষ্টির কারণে গোলাপের প্রচন্ড ক্ষতি, কারণ কয়েক দফায় পানি। এই আমার এই ভূমিতে আপনার গাছ দেখা যাচ্ছে না, কারণ প্রত্যেকের এবার ক্ষতি হয়েছে। আমরা যে কটা উৎসব আছে, এই উৎসব কটা ধরার জন্য আমরা যে ট্রিটমেন্ট নিচ্ছি, যদি আল্লাহ দেয় আবার বৃষ্টি হলে তো পারবো না। দেখা যাচ্ছে ভালোবাসা দিবস, বিভিন্ন অনুষ্ঠান আছে, এই জন্য আগাম প্রস্তুতি নিচ্ছি আমরা। ফুটতে শুরু করেছে গোলাপ, গাঁদা ও রজনীগন্ধা। ফোটার অপেক্ষায় লিলিয়াম ও টিউলিপ। ডিসেম্বরের চাহিদা পূরণের পাশাপাশি ফেব্রুয়ারিতে সব জাতের ফুল বাজারে উঠাতে পারবেন বলে জানান স্থানীয় চাষিরা। আমাদের এখন ফুলের সিজন চলছে এবং মাঠ প্রস্তুত করার জন্য বিভিন্ন কাজে আমরা নিয়োজিত আছি। ডিসেম্বর কাভারেজের জন্য ফুলের বীজ আমরা লাগাচ্ছি। ডিসেম্বরে মানে মোটামুটি কিছু ফুল পাওয়া যাবে, আর ফেব্রুয়ারি জানুয়ারি মাসে আমরা পুরো ফুল আর কি দিতে পারবো। এবছর 635 হেক্টর জমিতে ফুল চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, যা গেল বছরের তুলনায় 5 হেক্টর বেশি। জেলায় উৎপাদিত ফুল বাজারের চাহিদা পূরণে সক্ষম হবে বলে মনে করছে কৃষি অধিদপ্তর। আমাদের গত বছর এখানে প্রায় 630 হেক্টর জমিতে আমাদের ফুলের আবাদ হয়েছিল। এবছর আমরা 635 হেক্টর জমিতে আমরা আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। আমরা আশা করছি যে গত বছরের তুলনায় এবছরও গদখালি ফুলে ফুলে ছেয়ে যাবে এবং মানুষের যে চাহিদা, সেই চাহিদা এখান থেকে পূরণ হবে। প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিবন্ধকতা কাটিয়ে ফুলে ফুলে ভরে উঠবে ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালি, এমনটাই প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়ায় সারের সংকটে বিপাকে পড়েছে জেলার হাজার হাজার কৃষক। দিনের পর দিন বাজারে ঘুরেও মিলছে না প্রয়োজনীয় সার, ফলে ফাঁকা পড়ে আছে হাজার হাজার বিঘা জমি এবং চলতি মৌসুমে ফসল উৎপাদন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। সারের এই সংকট দ্রুত নিরসনের দাবি কৃষকদের। কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের প্রতিবেদন। গত কয়েকদিন ধরে কুষ্টিয়ায় দেখা দিয়েছে ফসফেট ঢ্যাপ সহ বিভিন্ন ধরনের বাংলা সারের সংকট। দিনের পর দিন সারের জন্য কৃষকেরা ঘুরছেন দোকানে দোকানে, তবুও মিলছে না চাহিদা মোতাবেক সার। কিছু দোকানে সামান্য পরিমাণ সার মিললেও তা বিক্রি হচ্ছে চড়া দামে।
ফলে চলতি মৌসুমে জেলায় ভুট্টা, গম, পেঁয়াজ উৎপাদন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। কৃষকরা পড়েছেন চরম বিপাকে, চোখে মুখে হতাশার ছাপ। দ্রুত এ সারের সংকট নিরসনের দাবি তাদের। না, ওই বাংলা ফসফেট না পেলে আমার বাংলা খ্যাত হবে না। তো বিঘে বিঘে জমি দেখেন, মাঠকে মাঠ জমি পড়ে রয়েছে, কিন্তু ফসল উপায় করতে পারতেছি না, সার নাই। সরকারের কাছে আমরা চাই যে আমার একটু সারের দামটা কমার দিক, আমার জিনিসপাতি ঠিক করে দিক, আমরা জমাবো। তবে বেশি দামে সার বিক্রির অভিযোগ অস্বীকার করে বিক্রেতারা বলছেন, গত কয়েক মাস ধরে চাহিদা মতো সার পাচ্ছেন না তারাও। ফলে বাজারে ফসফেট, ঢ্যাপ সহ বিভিন্ন ধরনের বাংলা সারের সংকট দেখা দিয়েছে। আমরা তো মালটা আমাদের বরাদ্দ দিতে হবে বিসিআইসির, তারপরে আমরা মালটা পাবো। আমরা ও মাল তো তারা বলছে ভাই মাল নেই। বাংলার ওটা আদৌ ক্রাইসিস ছিল, এখনো ওটা ঠিক মতন বরাদ্দ হয় না। আর কৃষি কর্মকর্তারা বলছেন, গত 3 মাস ধরে বাংলা এসব সারের বরাদ্দ পাচ্ছেন না তারা। নতুন করে বরাদ্দ আসলেই চাহিদা মতো সার পাবে কৃষকেরা। তবে এ পরিস্থিতি সামাল দিতে কৃষকদের বিকল্প সার ব্যবহারের পরামর্শ দিচ্ছেন এই কর্মকর্তা। কৃষক যেটা বাংলা ডিএপি বা বাংলা টিএসপি কথা বলছেন, সেটা গত 3 মাস যাবত এই সারটার বরাদ্দ নাই, কিন্তু তাদেরকে বুঝতে হবে যে গুণাগুণ সব সারের মধ্যেই সমান। কাজে তারা ওইটা ফেসিনেশন বাদ দিয়ে যে কোনো যে আমাদের টিএসপি সারগুলো রয়েছে আমদানি করা, সেই সারগুলো তারা ব্যবহার করতে পারে। জেলায় দ্রুত সারের এই সংকট নিরসন না করা গেলে চলতি মৌসুমে ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলে মনে করেন কৃষিবিদরা। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। পঞ্চগড়ে এবার আমনের ভালো ফলন হলেও হাসি নেই কৃষকের মুখে। সার ও কীটনাশকের উচ্চ মূল্যে বাড়ছে দুশ্চিন্তার ছাপ। আর বন্যার কারণে অতিরিক্ত উৎপাদন খরচ আর শ্রমিক সংকটে বাড়তি মজুরি গুণে লাভবান হতে পারছেন না তারা। সহকর্মী রাশিদুজ্জামান বাবুর তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। পঞ্চগড়ে গেল বছরের তুলনায় এবার বেশি জমিতে আমন আবাদ হয়েছে। কৃষি অফিসের তথ্য অনুযায়ী জেলার 5 উপজেলায় 1,30,000 হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলনও হয়েছে ভালো। এবার প্রতি হেক্টরে 5.5 টন ধান পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। বাজারে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে 1,250 টাকায়। তবে বন্যা, সার ও কীটনাশকের উচ্চ মূল্যের কারণে উৎপাদন খরচ বেশি হয় লাভের মুখ দেখছেন না চাষিরা। পাশাপাশি ধান কাটা শ্রমিক সংকটেও গুনতে হচ্ছে বাড়তি অর্থ। বন্যা বেশি হওয়ার কারণে স্প্রে বেশি লাগছে, সার বেশি লাগছে, এইভাবেই লোকের হাজিরা বেশি। 1500 টাকা ধানের মন হইলে তাহলে আমাদের পোষাবে। 35 থেকে 4000 টাকা, 4000 টাকা খরচা, পোষায় না আমাদের। তাই খরচ পড়ছে, এবার বিশাল খরচ। কামলা পাওয়া যাচ্ছে না, আর কামলা যদিও পাওয়া যাচ্ছে অনেক দাম বেশি। চিকন যেটা আর কি, সেটা চলতেছে আপনার 1250-60। ধানের বাজার মূল্য স্বাভাবিক হলেও বাড়তি খরচের কারণে লাভবান হতে পারছেন না কৃষকরা, এমনটাই মনে করছে কৃষি বিভাগ। এবছর পঞ্চগড় জেলায় 5,50,000 মেট্রিক টন ধান উৎপাদিত হবে, যা রেকর্ড পরিমাণ ধান আমরা আশা করছি। এই আমন মৌসুমে বড় মৌসুমের মতো ফলন পাবো। পঞ্চগড়ে এখন পর্যন্ত 70% জমির ধান কাটা হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।